দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা মন্ত্রিসভার বৈঠকে। নিহতদের স্মরণে শোক এই শিরোনামে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে যুক্ত আছেন দুজন অতিথি। আমরা পরিচয় করাতে চাই। আছেন ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আছেন আবু জাফর সূর্য, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা ইলিয়াস খান আপনার কাছে আসি একটু শুরুতে। কারফিউ ধীরে ধীরে শিথিল হচ্ছে, 11 ঘন্টায় নেমেছে শিথিলের যে সময়। আন্দোলনের রেশও কেটেছে, যদিও আজকে আমরা কয়েকটি জায়গায় আন্দোলনকারী কয়েকজন ছাত্রকে নামতে দেখেছি। বন্ধ হয়েছে সংঘাত সংঘর্ষ, মানুষের মধ্যে আতঙ্ক কাটছে কিনা, কেটেছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচনা আমার বন্ধু আবু জাফর সূর্য অনুষ্ঠান যারা দেখছেন। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা কিছুটা কমেছে, বাট আজকে আবার যেটা দেখলাম আবার আন্দোলন কিন্তু শুরু হয়েছে। কারণ ব্রিটিশ শাসনামলের পরে এত হত্যাকাণ্ড কোনো আন্দোলনে বাংলাদেশে হয়নি। মহান মুক্তিযুদ্ধ সেটা একটা যুদ্ধ ছিল, এত ছাত্র কোনো দিন হত্যাকাণ্ডের শিকার হয়নি, এত পথচারী, এত সাধারণ মানুষ। এবং এখন সেই পাকিস্তান আমলে 71-এর মতো এলাকা কি বলে যে ব্ল্যাক আউট করে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। কোন বাড়িতে ছাত্র আছে, কারা আছে, তাদেরকে ধরে নানাভাবে অত্যাচার নির্যাতন করছে। তো এর বিরুদ্ধে আবার ছাত্ররা ক্ষুব্ধ হয়েছে আজকে। এবং এই ঘটনার রেস ধরে দেখলাম যে আজকে একটু আগে আমি পড়লাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্রলীগ হামলা চালিয়ে। ছাত্রলীগের এখনও শিক্ষা হয় নাই। মানে আমার খুব বিস্ময় লাগে যে যাদেরকে হল থেকে সাধারণ ছাত্ররা বের করে দিল নানাভাবে অপদস্থ করে। ছাত্রলীগের যত নেতা গত 15 বছর ধরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেগুলোর প্রভাব পড়েছে। সাধারণ ছাত্ররা, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক সবার রুম ভাঙচুর করেছে এবং ক্ষোভ প্রকাশ করেছে। অনেক সাধারণ নেতা যারা আছে নিম্ন পর্যায়ে তাদের রুম ভাঙচুর করেছে। তারপর ছাত্রলীগের শিক্ষা হয়নি। আপনি বলেছেন কারফিউ, ঠিক কারফিউ প্রত্যাহার করা ঠিক আছে, বাট একটি দেশে, একটি গণতান্ত্রিক দেশে কারফিউ কোন অবস্থায় দিতে হয় এটি কিন্তু আমরা দেখলাম। এই বিশেষ করে এই জেনারেশন কিন্তু এটি কোনোদিন দেখেনি। এত মানুষ এত ক্ষুব্ধ। এবং এবারের আন্দোলনে, ছাত্রদের আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে, আগে তো ধরেন গণমাধ্যমে আমরা খুব কম সংবাদ দেখেছি। আই এম সরি টু সে, প্রকৃত সংবাদ কিন্তু মানুষ পায়নি। সংবাদ পেয়েছে সরকারের যে ভাষ্য, সেটি সাধারণ ছাত্রের যে কথা, সেগুলো কিন্তু তারা পায়নি। বাট এখন কিন্তু এই ডিজিটাল মিডিয়ার কল্যাণে মানুষ কিন্তু দেখছে অনেক কিছু, কীভাবে ইন্টারনেট বন্ধের কারণে তো সব পাওয়া সম্ভব না। টেলিভিশনগুলো যাও পেয়েছে সেগুলো ঠিকভাবে দেয়নি। এবং আমি একটা কাগজ নিয়ে আসি, আমি একটু শুনাই আপনাদের। একটা সংগঠনের বিজিসি, তারা বলেছে সহিংসতার খবর পৌঁছায় মালিক এবং কোনো কোনো ক্ষেত্রে সরকারি দাপ্তরিক নির্দেশনা মানতে হয় টেলিভিশন সাংবাদিকদের। এবং তারা আশঙ্কা করেছে যে গণমাধ্যমে, বিশেষ করে টেলিভিশনের প্রতি মানুষের যে আস্থা ছিল, জনপ্রিয়তা ছিল, মানুষ দেখতো, সেটি বন্ধ হয়ে গেছে। সেটি মানুষ আর দেখছে না এবং মানুষের কোনো আস্থা নেই। এবং তো দুর্ভাগ্যজনকভাবে এই মালিক পক্ষে দালালির কারণে আমার সাধারণ সাংবাদিক বন্ধুরা অনেকে বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। বাট এটির জন্য কিন্তু তারা দায়ী না। তাদের যে উচ্ছিষ্টভোগী মালিক, যারা সরকারের সাথে হাত মিলিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, তার শিকার হয়েছে কিন্তু এই সাধারণ সাংবাদিকরা। বিভিন্ন জায়গায়, আমি জানি না আপনি ফেস করেছেন কিন্তু অনেক টেলিভিশন ফেস করেছে, গাড়ি ভাঙচুর করেছে, অনেক সাংবাদিক ভাঙচুর করেছে, আগুনে পুড়িয়েছে। এটি কিন্তু আসলে সাধারণ ছাত্ররা বা আন্দোলনে যারা নেমেছিলেন ক্ষোভ থেকে। তো এটি তো হওয়া উচিত না। মিডিয়ার কাছে এই ভূমিকা তো প্রত্যাশা করে না বাংলাদেশের মানুষ। মিডিয়ার প্রতি আস্থা ছিল। দিন শেষে মিডিয়ার উপরে কিন্তু মানুষের আস্থা। কারণ আপনি দেখবেন যে এই যে বড় বড় দুর্নীতিবাজ সৃষ্টি হয়েছে, এগুলো মিডিয়ায় আসার আগে কিন্তু কেউ জানতো না। এই যেমন ধরুন আমি বলি, যদি এই কথাটা বারবার এই স্টুডিওতে বহুবার বলেছি, এই যে বেনজির সাহেবরা, মতিউর রহমান সাহেবরা সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষ জানতো না। জেনেছে মিডিয়ার কল্যাণে জেনেছে। এবং একটি সরকারি প্রতিষ্ঠান আছে, মানুষের ক্ষোভ সে মিডিয়ার উপরে, প্রত্যাশা বেশি, যে সেজন্যই ক্ষোভ। কারণ আমি কথা বলছি, আমার কথাটা যাচ্ছে না, সরকারের ভাষ্যটা যাচ্ছে। সরকারের সব মিথ্যা বচন, অতিরঞ্জিত বচন, গণবিরোধী বচন, সেগুলো সব যাচ্ছে। সাধারণ মানুষ যাদের কথা যাওয়ার কথা, মিডিয়া সেটি যাচ্ছে না। এখন মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। দেখুন আমাদের জাতীয় প্রতিষ্ঠান সরকারি বাংলাদেশ টেলিভিশন,
সেই টেলিভিশনটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে দুষ্টুমি করে লিখেছে যে বাতাবি লেবুর খবর প্রচার করলে তো এই অবস্থা হবেই। দেশে এত কিছু হচ্ছে, বিটিভিতে কিন্তু আপনি খুঁজে পাবেন না। এবং কাকতালীয়ভাবে বা দুর্ভাগ্যজনকভাবে অন্যান্য মিডিয়াও এবার আমরা একই চিত্র দেখলাম যে কত জানমাল ক্ষতি হচ্ছে, পুলিশ গুলি করছে, যুবলীগ গুলি করছে, ছাত্রলীগ গুলি করছে, স্বেচ্ছাসেবক গুলি করছে, কোনো খবর আগামীকাল একদিনের শোক ঘোষণা করেছে। এটা জুতা মেরে গরুদানের মতো। এখন 200 মানুষ বলছে যে হাসপাতালের সূত্রে বিভিন্ন গণমাধ্যমে এসছে, সরকার যদিও বলেছে 150, জুতা মেরে গরুদানের মতো এই জীবনগুলোকে আমরা ফিরে পাবো। এবং এই আন্দোলন তথাকথিত থেমে যাওয়ার পরে সরকার বলছে থেমে গেছে, তারপর আমরা মিডিয়ায় কি দেখলাম, ইট পাথরের জন্য খুব দুঃখগাথা, এতগুলো জীবন যে গেল, বাংলাদেশে এতগুলো মেধাবী ছাত্র বা মেধাবী নাই হোক, রাস্তার মানুষই হোক, তিনি কেন প্রাণ হারাবেন, তাদের নিয়ে কোনো কথা নেই। প্রায় 4-5 দিন কিন্তু এই চিত্র আমরা দেখেছি, ইট পাথর কোথায় কোন স্থাপনা ধ্বংস হয়েছে। যেমন এই আমি উদাহরণ দিয়ে বলি, রংপুরে আওয়ামী লীগের 2 নেতা গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ, তাদের অফিস গণরোষে পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগের অফিস। সেখানে যে একজন শহীদ হয়েছেন, শহীদ আবু সাইদ, তার বাড়িতে যাওয়ার ন্যূনতম চিন্তা করেনি। এই তো সরকার এখন চাপে পড়ে নানা নাটক করতেছে। এখন দেখলাম যে এই কি শোক দিবস ঘোষণা করছে, এগুলো সবচেয়ে ভালো দিক হচ্ছে কিছু বিশ্বাস করে না। এই সরকার যা বলে মানুষ কিছু বিশ্বাস করে না, অধিকাংশ মানুষই কিছু বিশ্বাস করে না। আমরা আসবো আপনার কাছে, আমি একটু যেতে চাই আবু জাফর সূর্য আপনার কাছে। আসলে আগামীকাল কোটা আন্দোলন ঘিরে যে সহিংসতা, সেই সহিংসতায় নিহতদের স্মরণে একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত দেওয়া হয়। একই সঙ্গে আপনার কাছে যে প্রশ্ন, সেটা হচ্ছে সংঘর্ষ তো এখন বন্ধ, অনেকটা শান্তি ফিরেছে বলে মনে করেন কিনা, আতঙ্ক কতটা কেটেছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির দর্শক যারা কষ্ট করে আমাদের সহ্য করছেন, এবং আমার প্রিয় সহ-আলোচক বন্ধু ইলিয়াস খানকে। মানুষের আতঙ্ক কাটতে একটু সময় লাগবে, সেটা একটু পরে বলতে চাই। আমি যে শোকের কথা বলা হয়েছে, আমি নিজের অবস্থান থেকে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে নেতৃত্ব দিয়েছে কিংবা তার সাথে যারা যুক্ত হয়েছে, এদের বেশিরভাগই আমার সন্তান কিংবা বন্ধু ইলিয়াস খানের সন্তান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা সন্তানই, আমরা দুজনেই আসলে 2টা কন্যা সন্তানেরই বাবা। তো তারপরে বলি, যার হারিয়েছে, যে বাবা তার সন্তান হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, যে স্ত্রী তার স্বামী হারিয়েছে, যে বাবা বা অন্য অন্য সম্পর্কের যারা হারিয়েছে, তার কষ্টটা তারা বোঝে। তারপর রাষ্ট্র এই বিবেচনায় এনে যে শোক দিবস ঘোষণা করেছে, এই জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই। এখন কথা হচ্ছে যে বন্ধু ইলিয়াস খান বলল যে গরু মেরে জুতো দান বা জুতো মেরে গরু দান, মানে এরকম একটা কথা বলছেন, কিন্তু বলবার জন্য বলা যাবে। কারণ আমি বিশ্বাস করতে চাই এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবার দুঃখজনক। কোনো স্বাভাবিক মৃত্যুকেই তো আমরা মেনে নিতে পারি না, তাহলে একটা অস্বাভাবিক মৃত্যুকে আমরা কীভাবে মেনে নেব? মেনে নেওয়ার তো সুযোগ নাই। কিন্তু অস্বাভাবিক মৃত্যু যখন ঘটে গেছে, তা আমার বিশ্বাস, আমি এটা দাবিও করি যে প্রত্যেকটা পরিবার, 150 হোক, 200 হোক, 250 হোক, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকেই তো একটা মামলা করা যায়। মামলা যদি গণমাধ্যমকে যতই সমালোচনা করি না কেন, তারপরে এই গণমাধ্যমে যেই যে আমি কথা বলতে পারলাম, কিংবা বন্ধু ইলিয়াস খান কথা বলতে পারলো, তো তাও তো কেউ ভিউয়ার্সটা শুনলো, তো তার মতটা তো শুনলো। এই মতটা তো উনি যখন কথা বলেছে তখন তো আটকেই দেওয়া হয় নাই যে এখন এই সময়টুকু ব্ল্যাক আউট হয়ে গেল, ইলিয়াস খান কথা বলেছে, কথাটা শোনা যাবে না। তাহলে কি হবে? প্রত্যেকটা পরিবারের থেকে একটা হত্যা মামলা করা যাবে। হত্যা মামলা যখন কোথায় করবে, নিবে মামলা, শেষ করি যখন নিবে না, তখন সেইটাই সংবাদ হবে। যখন হত্যা মামলাটা থানায় নিবে না, আদালতে নিবে না, থানায় নিয়ে আনলে আদালতে যাওয়া যাবে। আদালতে যদি কোনো মামলা না গ্রহণ করা হয়, আপনি নিশ্চয়ই কিন্তু জানেন, আপনি ওই পর্যায়ের সাংবাদিক নেতা, যে আজকেও সুপ্রিম কোর্ট কিন্তু একটি মতামত দিয়েছে যে যখন আলোচনা হয়েছিল, ওই কোর্টের বেঞ্চ বলেছে এটা কি জাতিকে কি উপহার দেওয়া, যে ডিবিতে যেমন ডিবি অফিসে যাদেরকে ভাত খাওয়ানো হচ্ছে তার ছবি প্রকাশ করার। সুতরাং ওইখানেও কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে মামলা গ্রহণ করা না হলে। যেমন আজকে রিট করা হয়েছে, কি রিট করা হয়েছে, গুলি করতে পারবে না। হ্যাঁ, গুলি করতে পারবে না, তাহলে ওইখানে যাওয়া যাবে না।
কোথাও না কোথাও তো যাওয়া যাবে একটু। সুতরাং ওই কথা বলে যে হত্যা মামলা নিশ্চয়ই স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু, হত্যা মামলা করতে হবে, প্রত্যেককে হত্যা মামলা করতে হবে। তখন সংখ্যাটা আরও বেরিয়ে যাবে যে কোথায় কোথায় হয়েছে, এটা বেরিয়ে যাবে। এবং রাষ্ট্র কি করতে পারে, রাষ্ট্র কি দায়িত্ব নিয়েছে, যেটা আপনি বললেন যে 2 জন মন্ত্রী রংপুরে গিয়েছে, নিশ্চয়ই আবু সাইদ, কিন্তু সকল মৃত্যুকে আমি শ্রদ্ধা জানিয়ে বলি, এই ঘটনা যারা মৃত্যু, আবু সাইদ কিন্তু এই মৃত্যুর প্রথম প্রতীক। আপনি আমি কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের সময় ছিলাম, রাজপথেও ছিলাম। কোন মৃত্যু? 2টো মৃত্যু আমাদেরকে প্রতীক হয়ে গেছিল। একটা হলো নূর হোসেনের মৃত্যু, জিহাদ, আর জিহাদের 10 অক্টোবর, আর 27 নভেম্বর হলো ডাক্তার মিলন। কিন্তু জিহাদের মানে নূর হোসেনের মৃত্যুটাকে কিন্তু আমরা পতাকা বানিয়েছি। এই আন্দোলনে কিন্তু আবু সাইদ একটি পতাকা। তাহলে আবু যেদিন আপনি যে রংপুর গিয়েছে, সেদিনই কিন্তু আবু সাইদের পরিবার পরিজন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু গণভবনে দেখা করেছে। না না, সেদিন না, অনেকদিন পরে। না, গত পরশুদিন গিয়েছে, কালকে এটা আসতে হয়েছে। তো আমি একটু মনে করিয়ে দিচ্ছি যে এইটার জন্য কিন্তু আমি কোনো তাদের পক্ষ অবলম্বন করছি না, কিছু উদ্যোগ তো নিয়েছেন। আপনি যখন ইট পাথরের কান্নার কথা বলছেন, নিশ্চয়ই ইট পাথরের কান্না একটা সরকার জনগণের জান এবং মাল দুইটারই নিশ্চয়তা দিবে, দুইটারই সুরক্ষা দেবে। তবে জানের সুরক্ষাটা আগে দিবে, মালের সুরক্ষাটা পরে দিবে। দুইটার জন্য সরকারের যারা দায়িত্ব তাদের কান্না থাকবে। কথাগুলো সমালোচনা আমি করব, আমিও করি সমালোচনা, এটা মেনে নেওয়ার বিষয় না, এটা ন্যায্য আন্দোলন। কিন্তু যখন ওই জায়গাটায় থাকেন, আমরা অনেক কিছু, আপনার সাংবাদিকতার লেন তো 30 বছরের বেশি, আমিও ছোটখাটো হলে 30 বছরের বেশিও তো আমরা কিন্তু দেখেছি। কারণ জিয়াউর রহমান বা সেটা যে বঙ্গবন্ধু শাসনামল নাই বা দেখি, পরের শাসনামলটা কিন্তু আমরা দেখেই আসছি, মনে আছে, দেখে আসছি না। তাহলে ইট পাথরের জন্য কাটবে, মেট্রো রেলের জন্য কাটছে, বা টেলিভিশনের জন্য কাটছে, বলতেই পারেন। আমিও বলি যে সমালোচনা আপনি করতে পারেন, সমালোচনা সহ্য করার সামর্থ্য সরকারের থাকতে হবে। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বলল যে এই যে ধ্বংসদক্ষ আছে, এখন না হয় ডিবি অফিসের নিচ্ছে তার প্ল্যাটফর্মে সে না হয় জোর করে কথা বলানো যাচ্ছে, কিন্তু এর বাইরে তো তারা প্রেস লিস্ট দিয়ে, যখন পুলিশের হেফাজতে ছিল না, তখন বলেছে যে এই যে ধ্বংসযজ্ঞ হচ্ছে, এটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুক্ত নয়। কিন্তু বাস্তবতা কি হচ্ছে? বাস্তবতা হচ্ছে তো মেট্রো রেল পড়েছে, বাস্তবতা হচ্ছে যে সে কি বলা হয় এলিভেটেড এক্সপ্রেস পুড়েছে, বাস্তবতা হচ্ছে বিটিবি পুড়েছে, বাস্তবতা হচ্ছে অনেকগুলো সরকারি অফিস আদালত পুড়েছে, গাড়ি পুড়েছে। জিনপরি এই স্টুডিওতে বলেছি, অনেক স্টুডিওতে আমি বলার সুযোগ হলো, জিনপরি ফেরেশতাতে তো এটা পড়ে নাই। এটা আপনার আমার ট্যাক্সের টাকাই, কিন্তু এটা এই মালটারও অংশীদারিত্ব আমার আছে। রাষ্ট্র এমন একটা প্রতিষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও যা ভাগ, আপনি ইলিয়াস খানও তাই সমান ভাগ। হ্যাঁ, ওই চিটাং দেখলাম যে বিআরটিসি বাস পুরানোর জন্য যুবলীগ নেতাকে ধরেছে। আমার কথাটা হচ্ছে সমাজে এরকম, আপনি আমার গ্রাম থেকে আসছি, দর্শক যারা আছে অধিকাংশই গ্রামের মানুষও আমাদের যারা দেখছেন, গ্রামে একটা কথা আছে যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেয়, এরকম কিছু লোক তো আছে। আবার এ কথাও তো আমরা বারবার শুনেছি যে ঘোলা পানিতে মাছ শিকার করে। কিছু নিন্দুক তো রয়েছেই, থাকবেই তো, দলের মধ্যেই তো আছে। সব দলের মধ্যেই কোথাও না কোথাও, জনগণের মধ্যেই যদি কোনো ধরনের দুষ্কৃতিকারী যদি না থাকতো, অপরাধী যদি না থাকতো, তাহলে সমাজে কি আইন শৃঙ্খলা বাহিনী দরকার ছিল? আদালত দরকার হচ্ছিল। ধীরে ধীরে শান্তি ফিরে আসছে। শান্তি, শোনেন, অশান্তি তৈরি হয় শান্তির ফেরত আসার জন্যই। শান্তিতে ছিল, অশান্তি তৈরি হয়েছে, আবার শান্তি ফেরত আসবে। মানুষের মধ্যে সংখ্যা কম ছিল, আশঙ্কা তৈরি হয়েছে, আবার সংখ্যা কমবে। এটা হলো একটা বৈজ্ঞানিক প্রসেস। আপনি যে প্রক্রিয়াটাই বলেন না কেন, এই যে শোকের কথা যাই বলি না কেন, রাষ্ট্র উনি বলেছেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের 1971 সালে ছিল মহাযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, কিন্তু কোনো আন্দোলনে এর চেয়ে বেশি কোনো শহীদ হয়নি। আমি ওনার সাথে ভিন্ন মত পোষণ করি না, কিন্তু রাষ্ট্র তো সেটাকে অ্যাড্রেস করলো। আপনার এর আগে তো আপনার চোখের সামনে তো কি বলা হয় নূর হোসেনরা মারা গেছে না, রাষ্ট্র কি আমলে নিয়েছে? এটা তো রাষ্ট্র আমলে নিয়েছে। অন্তত পক্ষে এইটুকুর জন্য তো সাধুবাদ জানাতে পারি যে গরু মেরে জুতা দান এসব কথা না বলে, যে রাষ্ট্র দুর্ভাগ্য দেরিত হলো, দুর্ভাগ্যজনকভাবে হলো, অন্তত পক্ষে এই হত্যাটাকে সেটা হত্যা হয়েছে, হত্যা না হলে শোক হবে কেন?
এই হত্যার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এইটাকে আপনাকে খেয়াল করতে হবে। আমি মনে করি প্রত্যেকটার জন্য হত্যার বিচার দেওয়া করি। ছাত্রলীগের নেতাও যদি হয়ে থাকে, অথবা যদি আপনি যেটা বললেন যে চট্টগ্রামে কেউ গাড়ি পড়বার জন্য, নিশ্চয়ই তার বিরুদ্ধে মামলা করেন। আপনিও তো করতে পারেন রাষ্ট্রে, কারণ সম্পদটার মালিক তো আপনিও। সুতরাং মুখে যদি বলতে গিয়ে কিন্তু আমাদেরকে একটু সচেতন হতে হবে, শুধু বলবার জন্য নয়। কারণ গণমাধ্যমের কথা বলছিলেন, গণমাধ্যম নিয়ন্ত্রিত হয়। গণমাধ্যম নিয়ন্ত্রিত হয়, আপনি নিশ্চয়ই মেধাবী স্টুডেন্ট, অত্যন্ত আমাদের সমসাময়িকদের মধ্যে আপনি মেধাবী সাংবাদিক। কিন্তু আপনাকে মনে করিয়ে দেই, এই প্রতিষ্ঠানের মালিক বা টেলিভিশনের মালিক বা পত্রিকার মালিক তারা কেউ সাংবাদিক না, তারা কিন্তু ব্যবসা করতে আসছে। তার পুঁজির সুরক্ষা দেওয়ার জন্য পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যা যা করা দরকার তাই করবে। সুতরাং তার পুঁজি সুরক্ষার জন্য পুঁজির যে সেই পুঁজিটা কোনভাবে আয় করে সেটা তো সে জানে। সুতরাং তার ব্যবসায় কোথাও ট্যাক্স কম দেওয়া লাগবে, কোথাও ট্যাক্স ফাইল ধরে আটকাবে, কোথায় তার বিপণনের ঝামেলা আছে সেগুলো দেখবে। সুতরাং এখানে রাষ্ট্রের কিছু বিষয় নাই। এই রাষ্ট্রটার বিএনপি রাষ্ট্র যদি এরকম হয়, সেও এরকম নিয়ন্ত্রণ করবে। জাতীয় পার্টি যদি রাষ্ট্র হয়, জাতীয় পার্টি নিয়ন্ত্রণ করবে। আওয়ামী লীগের রাষ্ট্র আছে, আওয়ামী লীগও তাই নিয়ন্ত্রণ করছে। সুতরাং আমরা যারা কাজ করছি, আমরা সেই জায়গাটায় কি আগে আছি? আপনি যেদিন শুরু করেছিলেন সাংবাদিকতা, সেদিন চাকরি ছেড়ে দেওয়ার জন্য 1 মিনিট সময় লাগতো না। এখন চাকরি ছেড়ে দেওয়ার জন্য, সাংবাদিকতা চাকরি ছেড়ে দেওয়ার জন্য আমার বেলাও 2 বার ভাবতে হবে যে আমার সন্তানদের ভরণ পোষণের কি অবস্থা হবে। আমরা এই আলোচনা আবারও ফিরবো। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আবারও যেতে চাই ইলিয়াস খান, আপনার কাছে একটু আসি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিশ্চয়ই খুলে দেওয়া হবে, এবং যেহেতু আন্দোলন এখন অনেকটাই তাদের দাবিগুলো, প্রধান দাবিটি মেনে নেওয়া হয়েছে, এবং সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানও শান্তি ফিরবে কবে, কি মনে হয়? শিক্ষা প্রতিষ্ঠান শান্তি কীভাবে ফিরবে? এই যদি আজকে দেখলেন ছাত্ররা জাস্ট বসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে, ছাত্রলীগ গিয়ে হামলা করেছে, এভাবে কীভাবে ফিরবে? ছাত্ররা কি বসে থাকবে? এবং ছাত্ররা তো সাহস পেয়ে গেছে। ছাত্রলীগ গত 15 বছর ধরে নিজের এবং বহিরাগত এনে সাধারণ ছাত্রদের যত অত্যাচার নিপীড়ন করেছে, নিশ্চয়ই আমরা গণমাধ্যমের কল্যাণে সবাই জানি। গণরুম কালচার, তারপরে হলের গেট বন্ধ করে সবাইকে মিছিলে নিয়ে যাওয়া, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সরকারি দল তারা ছিল, তাদের দখলে ছিল বা তাদের প্রভাব ছিল, তো অনেক সংগঠন ছিল। যেমন আমি যখন সাংবাদিকতা করি, আমি একদম উদাহরণ দিয়ে বলি, মধুর ক্যান্টিনের সামনে কেউ মিছিল করছে, সমাবেশ করছে, ডাকসু ভবনের সামনে কেউ সমাবেশ করছে, অপরাজয় বাংলায় কেউ সমাবেশ করছে, ধরুন জাসদ করছে, ছাত্র ইউনিয়ন করছে, ছাত্রলীগ করছে, এক জায়গায় ছাত্রদল করছে। আমরা দৌড়ে রিপোর্ট করতাম, কারণ তখন এই মোবাইল বা ইন্টারনেট ছিল না। কিন্তু এখন তো কোনো সংগঠন নাই, কোনো ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় নাই। 14 দলের মতো, 14 দলের 2-1 নেতা যায় মাঝে মাঝে মিটিং করে, আজকেও দেখলাম মিটিং করে। এরকম বাম 2টা সংগঠন আছে, 2-4-5 জন লোক আছে, তাদের কোথাও কোনো ন্যূনতম প্রভাব নাই। কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন ছাত্র জাসদের ক্ষয়িষ্ণু রূপ, তারপর জাসদের অনেক ছাত্র ছিল, তারা মিছিল করতো, সমাবেশ করতো। মানে এখনকার কথা বলছেন নাকি? না, আগে আমরা যখন, আমি সেটি বললাম যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো দখল করে রেখেছে, আসলে এটি একটু সময় লাগবে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ে এই যে ক্ষত সৃষ্টি হয়েছে, সাধারণ ছাত্র যে ঘুরে দাঁড়াতে জেনেছে, এই ঘুরে দাঁড়ানোটা ফেরানো খুব কষ্ট হবে। ছাত্রলীগ আবার যা শুরু করেছে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি আজকে অ্যাটাক করেছে, এবং পুলিশের সহযোগিতায়, নিজেরা কিন্তু কোথাও পারে না। আমাদের অর্থনীতিতে এর প্রভাব পড়েছে, এই যে আন্দোলনের যে প্রভাব, ব্যাপক প্রভাব পড়েছে, অর্থনীতির প্রভাব সবকিছু। আমি যদি আবার রিপিট করি, ওই ইট পাথরের জন্য দুঃখ, এই যে অর্থনীতি এত ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমার পরিচিত একজন আম আনতেন, হ্যাঁ, উত্তরবঙ্গ থেকে, তিনি এনে খুব স্বল্প আয়ের মানুষ এই ইন্টারনেট ভিত্তিক বিক্রি বাট্টা করতেন, অনেক সময় টাকা ধার নিয়ে আম কিনতেন যে বিক্রি করলে কিছু লাভ হবে, তিনি কিন্তু পারেন না। আজকে আমি একটা লেখায় দেখলাম যে অনেকের বাবা মা মারা গেছেন, তারা দেশে আসতে চেয়েছে যে বাবা মার মুখটা শেষ দেখব, মার্কিন যুক্তরাষ্ট্রে লন্ডন থেকে প্রবাসী, তারা আসতে পারে। এই ক্ষত কোনোদিন পূরণ হবে না। আপনি যে প্রশ্নটি করেছেন যে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, এখন দেশটা হয়ে গেছে উত্তর কোরিয়ার মতো বা ভেনেজুয়েলার মতো। অর্থনীতি শেষ হয়ে যাক, মানুষ মরে যাক, যা কিছু হোক, আমাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। কারণ আমি বাঘের পিঠে চড়েছি, আমি এত দুর্নীতি, এত অত্যাচার, এত অন্যায় করেছি যে আমি যদি ক্ষমতা থেকে নামি, বাংলাদেশের মানুষই আমাকে আমার বিরাট ক্ষতি করতে পারে। এই একটা ভয় কাজ করছে। আপনি দেখুন, এই যে ঢাকায়
এই দামি ভোটের এমপি আছে কয়জন? 20 জন। ঢাকায় কি 20টা আসন বোধহয় না? 20টা। কোনো এমপি কোথাও দেখেছেন যে এক জায়গায় 500 লোক নিয়ে বেরিয়েছে? নিশ্চয়ই আপনার চোখে পড়েনি। এই যে বিনা ভোটের কাউন্সিলরগুলো আছে যারা কোথাও ভোট করে জিতে নাই, কিন্তু তাদের তো কিছু চামচা টামচা আছে, কোথাও দেখেছেন? জাহাঙ্গীর সাহেব নেমেছিলেন, ওই যে গাজীপুরের মেয়র ছিলেন এক সময়, জনগণ ক্ষোভ দেখিয়েছে সেখানে। খুব দুর্ভাগ্যজনক, আমি শুনেছি তার একজন কর্মীকে নাকি মেরে টাঙিয়ে রেখেছে। এটি খুব দুর্ভাগ্যজনক, এগুলো প্রত্যাশা করি না। তো এই তো আওয়ামী লীগের অবস্থা তো এই। সুতরাং আপনি যে বলছেন, আমি ওই প্রথম প্রশ্নে ফিরে যাই। ছাত্রদের আন্দোলনের কারণে এবং শিক্ষকদের কারণে আন্দোলন করছে, জানেন তো নিশ্চয়ই। আপনি একটি প্রোগ্রামে আমার সঙ্গে একজন শিক্ষক ছিলেন, অনেক কষ্টের কথা তিনি বলেছেন। শিক্ষকদের আন্দোলনে কিন্তু আছে লক্ষ লক্ষ শিক্ষা ঘন্টা নষ্ট হয়েছে শিক্ষার্থীদের। এই ঢাকা বিষয়ে এই মাসের 2 তারিখ ক্লাস শুরু হওয়ার কথা ছিল। নতুন যারা ভর্তি হচ্ছে, কত লড়াই করে একটা শিক্ষার্থী ভর্তি হয়, অনেক পিছিয়ে পড়ে। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেকে কিন্তু ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে, কিন্তু তাদের ক্লাস হচ্ছে না এবং অনির্দিষ্টকাল যেমন বন্ধ দিয়ে। আমি দেখলাম যে আগস্ট মাসের শেষ দিকে বিসিএস-এর কি একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাও স্থগিত করেছে। আসলে তো খতগুলো বলছে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আছে। হ্যাঁ, খতগুলো তারা বলছে না, তারা শুধু বিটিভি পুড়েছে, ট্রেন স্টেশন পুড়েছে, এই যেসব প্রকল্পগুলো করে 5 টাকার প্রকল্প 500 টাকায় করে যেগুলো করেছে, এবং সেটি একটি ধোঁয়াশা আছে মানুষের মনে। একটা কি বলে যে পৃথিবীর সকল স্বৈরাচারাই করে যে উন্নয়নের কিছু যেমন আইয়ুব খান শেষ, তার যখন পতন হয় তখন তো উন্নয়নের দশক চলছিল, উনি বলেছিলেন উন্নয়নের দশক চলছে আইয়ুব খানের, তারপরেই তার পতন হয়েছে। তো এখন এইগুলো দেখাতে চাচ্ছে বিরাট ক্ষতি হয়ে গেছে, এতগুলো মানুষ যে মারা গেল সেটি নিয়ে একটি কথা হচ্ছিল। যদিও সাম্প্রতিক কালে নানা মায়া কান্না দেখাচ্ছে বা বলার চেষ্টা করছে জনচাপে পড়ে, বা মানুষ যদিও সেন্টিমেন্টকে গুরুত্ব দেয় না। ওই আমি বললাম না যে মানুষ মারা যাক, অর্থনীতি ধ্বংস হোক, আমার রিজার্ভ না থাকুক, দেশের টাকা সব বাইরে পাঠাক, বেনজির সৃষ্ট মতীয় সৃষ্ট কিচ্ছু আসে যায় না, আমার ক্ষমতায় থাকতে হবে। জি, আমি আসবো একটু আপনার যেতে যে জনাব আবু জাফর সূর্য, আপনি কি তাই মনে করেন কিনা? উনি যেটা বললো যে উত্তর কোরিয়া ভেনেজুয়েলার উদাহরণ দিল, আসলে তেমনটি? আমি বন্ধু ইলিয়াস খান যেটা বলেছে এটার সাথে আমি আসলে মোটেও একমত না। মানে এই যে ভেনেজুয়েলা টুজুয়েলা বলছেন, এখন এত বেশি বিরুদ্ধবাদী হয়ে কথাবার্তা, আমরা হয়তো দর্শকদেরকে বলতে পারবো, বেশিরভাগ দর্শক এখন সরকার বিরোধী অবস্থানে রয়েছে এবং খুব জনপ্রিয়তা পাবে বন্ধু ইলিয়াস খান। আমারও ভালো লাগবে জনপ্রিয়তার লক্ষণ। ব্যাপারটা ওরকম যে ভেনেজুয়েলা আমার কাছে হচ্ছে পৃথিবীর ডেমোক্রেসি নিয়ে যদি উনি নিশ্চয়ই পড়াশোনা করে এবং যথেষ্ট পরিমাণ পড়াশোনা, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, গণতন্ত্রে এক একজনের এক একটা সবক। আমার এখানে গণতন্ত্র মাত্র কয়েকদিন আগে সাবেক মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের উপরে আঘাত করলো, তাকে হত্যার চেষ্টা করছিল, তাকে যে গুলি করেছে তার জন্য কি 1 মিনিট দেরি করছে তাকে মারবার জন্যে? 1 মিনিট তা দেরি করেনি তো। এর পরবর্তীতে কি হবে? পরবর্তীতে যখন তদন্ত কমিটি হয়েছে এবং তাকে নিরাপত্তা দেওয়ার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বের যে প্রধান পরিচালক, যে মূল ব্যক্তি, সে দায় নিয়ে পদত্যাগ করেছে। এটা হচ্ছে ডেমোক্রেসির শেষ অংশটা, যে ব্যর্থতাও আমার রয়েছে। আবার বিচারিকভাবে কোনো আদালতে নেওয়া হয় না বাংলাদেশের মতো করে, যে ওনাকে কেন গুলি করা হলো। বাংলাদেশ হইলে ওনারা বলতেন কেন গুলি করা হতো, ওনাকে তো ধরে নিয়ে তারপর কী হইতো, ওনার স্বীকারোক্তি, তার পেছনে কেটে আছে, এর কার উদ্দেশ্যে, কে গুলি দিয়েছে, কে বন্দুকটা দিল, কখন কোন রেস্টুরেন্টে তুমি খেয়েছো, রেস্টুরেন্টের বিল কে দিয়েছে, এগুলো কেন বলা হলো না, করা হলো না। আবার ওখানে কিন্তু আবার এখানে যেটা হয় না যে ঠিক আছে এটা করলাম, কিন্তু এর দায়টা কে? যে ওখানে যে নিরাপত্তা নাই, যে বাংলাদেশে এই যে ঘটনাগুলো ঘটলো এর জন্য গোয়েন্দা ব্যর্থতা রয়েছে, কই তারা তো আন্দোলনে জুলাই মাসে 27 দিনে প্রবাসী আয় এসেছে মাত্র 156,74,60,000 মানে রেমিটেন্স কিন্তু দারুণ একটি প্রভাব পড়েছে, বিশাল একটি প্রভাব। এখন কি করবেন? এটি আসলে এই অর্থনৈতিক ক্ষতিটি আসলে সহসায় পুষিয়ে ওঠা এমনি তো অর্থনীতি বাংলাদেশে ক্রাইসিসে আছে, সংকটে রয়েছে অর্থনীতি। কারণ এই ঘটনার আগেই অর্থনীতি নিয়েই তো বাংলাদেশের গণমাধ্যম নানা বিষয়ে আলোচনা করেছে। এখন যদি যেমন সে আলোচনা করেছে, দর্শকও নিশ্চয়ই জানেন, আপনিও বলছেন যে অর্থনীতির এই যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা আমি এই যৌক্তিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা আছে এবং এই দাবি পূর্ণ হোক। শুরুতেই সরকার কি করেছে, সেইটা করলো, কিন্তু দেরিতে করলো, অনেকগুলো প্রাণ ঝরে গেল। এই বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থনীতির যে মানুষের যে ক্ষতি তৈরি হলো, এই তো ক্ষতিটা পূরণ করা অনেক কষ্টকর। কারণ আমাদের
অল্প একটু তথ্য। আরেকটি বিরতিতে যেতে হবে। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। জনাব ইলিয়াস খান, আপনার কাছে একটু আসি যে ক্ষুদ্র মাঝারি শিল্পে উৎপাদন বিপণন সবই আসলে কমেছে। ইন্টারনেট সেবা বন্ধের কারণে রেমিটেন্সের কথা আমরা বলছিলাম, যেখানে জুলাই মাসে রেমিটেন্স অনেকটাই কমেছে, 156,74,60,000 এসেছে মাত্র। এবং অর্থনীতির এই প্রভাব আসলে এইটি তো নিশ্চয়ই কাটিয়ে ওঠা দরকার। কাটিয়ে ওঠা দরকার, কারণ এমনি তো আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। বড় বড় যে প্রজেক্টের নামে যে বিদেশ থেকে লোন করা আনা হয়েছে, সেগুলো তো শোধ করতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা রেল সেতু, এসব ক্ষেত্রে যে আরও তো অনেক প্রকল্প আছে, এগুলোর ঋণ কিস্তি শোধ করতে হবে। আমরা সবসময় গত প্রায় 1 বছর ধরে দেখছি যে আমাদের রিজার্ভ যেটুকু থাকার কথা সেটুকু কিন্তু নেই, এবং ফেব্রিকেটেড ইনফরমেশন দেওয়া হয়। আপনি নিশ্চয়ই জানেন ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে দিয়েছে, সেটি কিন্তু ভুল মিথ্যা প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা চাই অর্থনৈতিক উন্নয়ন হওয়া দরকার। বাট আরেকটি সংকট আবার দেখলাম গত কদিন ধরে, যেটি শ্রীলঙ্কায় হয়েছিল। শ্রীলঙ্কা যখন রাজাপাকসে ফ্যামিলির দুর্নীতির মৎসব চালাচ্ছিল, তাদের লেসপেন্সার যারা, অলিগার্ক যারা, তখন কিন্তু শ্রীলঙ্কার মানুষ যারা বাইরে আছেন, দেশের বাইরে, তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। যে আমি একটা স্বৈরাচারী দেশে বা আমি একটা কর্তৃত্ববাদী দেশে, যে দেশ আমার দেশে, আমার যা চাওয়া, আমার ফ্যামিলি যারা দেশে আছে তারা ঠিকভাবে থাকতে পারছে না, তাদের আমি কেন রেমিটেন্স পাঠাবো? ন্যূনতম যতটুকু দরকার সেটুকু পাঠানো তারা। এবং 6 মাস এই অবস্থা হয়েছে। পরে রাজাপাকসে ফ্যামিলি তারা তাদের যে মন্ত্রিপরিষদ ছিল তেল কিনতে পারে না, কিচ্ছু কিনতে। নিশ্চয়ই আমরা যারা বাংলাদেশে থাকে আমাদের আমি বাংলাদেশের প্রসঙ্গে বলছি, এখন এই জন্য একটা ক্যাম্পেইন দেখছি যে অনেক বিদেশে যারা আছেন, যারা রেমিটেন্স পাঠান, বাংলাদেশ যার উপর টিকে আছে, তারা অনেকে ক্যাম্পেইন শুরু করেছেন যে বাংলাদেশে তারা রেমিটেন্স পাঠাবে না। কারণ নানা কথা বলছে, আমরা ডিজিটাল মাধ্যমের কথা, যে আমার দেশে গণতন্ত্র নেই, আমার দেশের মানুষের নিরাপত্তা নেই ন্যূনতম, আমাদের দেশে 17 বছরের মানুষকে রিমান্ডে নেওয়া হয়। যখন এই মালালা ইউসুফজাই 17 বছরের নোবেল পুরস্কার পায়, তারপরে নিশ্চয়ই আপনি ইউরো খেলা দেখেছেন, এই যে স্পেনের একটা প্লেয়ার 17 বছর বয়সে, ইয়ামাল 17 বছর বয়সে সে কিন্তু সবচেয়ে বেস্ট প্লেয়ার হয়েছে। আর আমাদের 17 বছর বয়সে একটি শিশুকে নিয়ে তাকে 7 দিনের রিমান্ডার দেওয়া হয়। এইসব ক্ষোভের কারণে মানুষ তো ক্ষোভ কোনো না কোনোভাবে পূরণ করতে হবে। এই জন্য অনেকে চাচ্ছেন, অনেকে ক্যাম্পেইন চালাচ্ছে যে আমি পাঠাবো না, আমি রেমিটেন্স পাঠাবো না, আমি দেশকে প্রয়োজন অর্থনীতি পঙ্গু করে প্রকৃত মুক্তি, মানুষের যে গণতান্ত্রিক মুক্তি, অন্যান্য মন্ত্রী যাতে আসে, সেই জন্য তারা চেষ্টা করে। তো আমি চাই শুভবুদ্ধি উদয় হোক সরকারের, মানুষের যেসব অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে সেগুলো ঠিকভাবে করা হোক, এই যে হত্যাকাণ্ডের যথাযথ বিচার হোক। ধন্যবাদ। আমি একটু জনাব আবু জাফর সূর্য আপনার কাছে আসতে চাই। আসলে এই অর্থনীতিও নিশ্চয়ই আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনের কারণে। অর্থনীতিও সে ক্ষতি পুষিয়ে ওঠা নিশ্চয়ই দরকার, কি বলবেন শেষ কথা? ক্ষতি পুষিয়ে উঠতে হলে আপনাকে যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ঘাটতি রয়েছে এখনও, সেগুলোর স্বাভাবিক হতে হবে। মানুষের মধ্যে যে একটা আতঙ্কর অবস্থা রয়েছে, সেইটাও সেই ঘাটতিটা, সেই আতঙ্কটাও কিন্তু কাটতে হবে। আর যদি না কাটে, তার স্বাভাবিকভাবে মানুষ যদি কর্মর জায়গা না দিতে পারে, ব্যাংক ঠিকমতো চলতে না পারে, আন্তর্জাতিক যোগাযোগ যদি ঠিকমতো না হয়, কিংবা শিপমেন্ট যদি যোগাযোগ ঠিকঠাক মতো না হয়, তাহলে তো এই অর্থনীতি খুব দ্রুত কাটতে পারবে না। ক্ষতি যা হয়েছেই, একদিনে কিন্তু এই ক্ষতি পুষিয়ে ওঠা যাবে না। এবং জনগণ এবং ছাত্র সমাজের আকাঙ্ক্ষার বিপরীতেও আপনি জ্বালাতে পারবেন না। জনগণ এবং ছাত্র সমাজের আকাঙ্ক্ষার বিপরীতে যদি আপনি দাঁড়ান, তাহলে এই পরিস্থিতিটা সামনের দিকে চলতেই থাকবে। শুধুমাত্র তাতে যে রাজনৈতিক প্রতিপক্ষ বা এই সরকারের বিপক্ষ শক্তি যে সুবিধা পাবে তা নয়, অর্থনীতি খারাপ হলে এই যে বিপক্ষের যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, তাদেরও তো ক্রয় ক্ষমতা কমে যাবে, কিংবা দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে, কিংবা তাদের আত্মীয় স্বজন বা যারা আছে, উনি একটি বিষয় উল্লেখ করলেন যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বা এই ধরনের আমার দেশের মানুষ নিরাপদ না, এই জন্য আমার রেমিটেন্স আমি পাঠাবো না। সেটা পুরো কঠিন কাজ, কারণ সবাই তো যারা গিয়েছে তারা নিম্ন মধ্যবিত্ত, তাদের জীবনযাপনের জন্য কিন্তু টাকা পয়সা তাদেরকে পাঠাতেই হবে। এটা 2 কোটি মানুষের দেশ
বাংলাদেশ, শ্রীলঙ্কা তারা যেটা পারে, যেখানে আমরা ছোটকালে যখন পড়েছি সেখানে শিক্ষিতের হার ছিল 98%, সেই আজকে থেকে 40 বছর আগে। কিন্তু বাংলাদেশে সেইটা না, বাংলাদেশে ওই সচেতনতার যে জায়গাটা সেটা তৈরি হয়নি। আমাদের রেমিটেন্সের টাকা কিংবা গার্মেন্টসের যে টাকা, যেভাবে শ্রমের টাকা, আমরা তো সবই শ্রম, রেমিটেন্স যোদ্ধা তারাও শ্রম দিয়ে টাকাটা পাঠায়। গার্মেন্টসের যে ব্যবসাটার কথা বলে, শ্রম দিয়ে আমরা, আমাদের এখানে মানুষ খাটে, পণ্য রপ্তানি হয়, সস্তা শ্রমটা বিক্রি করা হয় এবং সেইটার মধ্যে টাকাটা আসতে হয়। তো এই দুই জায়গায় যদি ঠিকঠাক মতো আপনার কারখানা না চলে, রপ্তানি না হয়, তাহলে অর্থনীতি আরও সংকটে পড়বে এবং সেই অর্থনীতিকে পুনরুদ্ধার কিংবা ধারাবাহিক ভালো জায়গায় নিতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে। জনাব ইলিয়াস খান, আপু, সূর্য, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।